কৃষ্ণনগর রাজ্যের রাজা কৃষ্ণচন্দ্রের দুটি যমজ কন্যা সন্তান ছিল। রাজা কৃষ্ণচন্দ্রের গায়ের রং ছিল কালো, আর তাই তার বড় কন্যা কৃষ্ণকলিও কালো বর্ণের। এদিকে রানী ছিলেন ভীষণ সুন্দর। তাই রাজার ছোট কন্যা রূপমতী রানীর মতোই সুন্দরী হয়। কৃষ্ণকলির গায়ের রং কালো বলে ছোট বোন রূপমতী ছোট থেকেই তাকে সব সময় হিংসে করত, আর রানীও তার ছোট কন্যাকে একটু বেশি ভালোবাসতেন। এ কি কৃষ্ণকলি, তুই আমার ঘরে কি করছিস? তোকে তো আমি কত করে বলেছি তুই আমার কক্ষে কখনোই আসবি না, তারপরও কেন তুই এসেছিস আমার কক্ষে? আসলে আমি মাতার খোঁজ করছিলাম। মাতাকে যখন তার কক্ষে না পেলাম তখন ভাবলাম হয়তো তিনি তোর কক্ষে আছে, আর তাই তো তোর কক্ষে খুঁজতে এসেছে মাকে। কি এখানে এত চেঁচামেচি কিসের? কি হয়েছে মা রূপমতী? দেখো না মা, ওই কৃষ্ণকলি আবারও আমার কক্ষে প্রবেশ করেছে। ওকে তো আমি কতবার বলেছি ওর ওই কালো বর্ণ চেহারা নিয়ে যেন ও আমার কক্ষে না আসে, তারপরও। ঠিকই তো কৃষ্ণকলি, রূপমতী তোমায় এতবার বারণ করা সত্ত্বেও তুমি কেন তার কক্ষে বিনা অনুমতিতে প্রবেশ করেছো? এটা তোমার ভারী অন্যায় হয়েছে। যাও, এক্ষুনি তুমি তোমার কক্ষে চলে যাও। এরপর কৃষ্ণকলি কোনো কথা না বলে চুপচাপ রূপমতীর কক্ষ থেকে বেরিয়ে আসে। কৃষ্ণকলি, মা কৃষ্ণকলি, এ কি তুই এখানে আছিস? আর আমি সারা প্রাসাদ তোকে খুঁজে বেড়াচ্ছি। তুই জানিস না রাতে ঘুমানোর আগে তোর মুখখানা না দেখা পর্যন্ত আমার যে ঘুম হয় না। এ কি মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কিছু না পিতা, কিছুই হয়নি আমার। তুই না বললেও আমি যে বুঝে গিয়েছি মা, কি হয়েছে তোর। আজ নিশ্চয় রানী আর রূপমতী তোর সাথে খারাপ ব্যবহার করেছে, তাই না? রানী যে কেন এমন করে কে জানে। রূপমতী যেমন তার সন্তান, তুইও তো তেমনি তার সন্তান। তারপরও যে কেন রানী এমন করে সেটাই তো বুঝতে পারি না। আসলে পিতা, এখানে মাতার কোনো দোষ নেই, সব দোষ আমার এই গায়ের রঙের। আজ আমার গায়ের রং কালো বর্ণের বলেই তো মাতা এমন কেমন ছোট বোন আমার সাথে ভেদাভেদ সৃষ্টি করে। মাতাকে দেখেছি ছোট থেকে আমাকে আদর না করে শুধু বোনকেই আদর করে। আমার গায়ের রং কালো বলেই হয়তো আমি ভালো কিছু যোগ্য নই বাবা। এভাবে বলিস না মা, বিধাতা সবাইকে সব দিক দিয়ে পরিপূর্ণ করে না। দেখে নিস তুই, তোর গায়ের রং কালো বলেই হয়তো বিধাতা তোর জন্য অনেক ভালো কিছু সাজিয়ে রেখেছেন। আর তাছাড়া তোর পিতা তো তোর পাশেই আছেন, তাহলে তোর এত চিন্তা কিসের? দেখবি আমি তোকে সুন্দর এক রাজপুত্রের সাথে বিবাহ দেব। তারপর তুই সেই রাজপুত্রের সাথে সুখে শান্তিতে বসবাস করবি। তুই আর মন খারাপ করিস না মা। এবার চল মা, ঘুমাতে চল। এ কথা বলে কৃষ্ণকলি ও রাজা সেখান থেকে চলে যায়। সকাল হয়ে যায়। মন্ত্রী, আমার কথা মতো একটা পত্র লেখার ব্যবস্থা করো। হস্তিনাপুর রাজ্যের রাজা মানে আমার বন্ধু বিজয়ের কাছে আমি একটি চিঠি পাঠাতে চাই। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি চিঠি লেখার ব্যবস্থা করছি। এরপর রাজার কথা মতো মন্ত্রী চিঠি লিখিয়ে হস্তিনাপুর রাজ্যের রাজা বিজয়ের কাছে পাঠিয়ে দেয়, এবং রাজা বিজয়ের কাছে সেই চিঠি পৌঁছেও যায়। তুমি তো সবই শুনলে অর্জুন। আমার বন্ধু রাজা কৃষ্ণচন্দ্র তার বড় কন্যা কৃষ্ণকলির সাথে তোমার বিবাহের প্রস্তাব জানিয়েছে, এবং সে আরও জানিয়েছে আমাদের মত পেলে সে যত দ্রুত সম্ভব তার কন্যাকে তোমার হাতে তুলে দিতে চান। এই প্রস্তাবে আমার কোনো দ্বিধা নেই, কারণ এতে করে হস্তিনাপুরের সাথে কৃষ্ণনগরের সম্পর্কটা আরও অটুট হবে। এবার তুমি তোমার মতামত আমায় জানাও। পিতা, আপনি যা মনে করবেন সেটাই হবে। তবে বিবাহের আগে আমি একটিবার সেই কন্যাকে নিজের চোখে দেখতে চাই। আমি যাচাই করতে চাই
সে কি এই হস্তিনাপুরের ভবিষ্যৎ রানী হওয়ার যোগ্য কিনা। রাজকন্যা হয়ে জন্ম নেওয়া বা জন্মগত রূপবতী হওয়াতে কিন্তু রানী হওয়ার যোগ্যতা নির্ভর করে না। রানী হতে হলে যে গুণ থাকা দরকার, আর আমি দেখতে চাই সে কন্যার মধ্যে কি গুণ আছে। ঠিক আছে অর্জুন, আমি কাল সকালে তোমার কৃষ্ণনগরে যাওয়ার ব্যবস্থা করছি। মাতা, এসব আমি কি শুনছি? পিতা নাকি ওই কৃষ্ণকলির বিবাহের ব্যবস্থা করেছে, আর তাই হস্তিনাপুর রাজ্যের রাজকুমার অর্জুন নাকি তাকে দেখতে আসছে। হ্যাঁ মা, তুমি যা শুনেছ আমিও যে তাই শুনেছি। কাল রাজকুমার অর্জুন আসছে এটা জেনেও কেন আমায় আগে বলনি তুমি মাতা? দেখতে আসছে তো ওই কৃষ্ণকলিকে, তবে তোমাকে বলে কি হবে। যাক, তোমার পিতার আদরের ওই কৃষ্ণকলির বিয়ে হয়ে দ্রুত বিদায় হলেই তো তোমাকে আমি আরো সুন্দর রাজপুত্র দেখে বিবাহ দিতে পারবো, তাই না? আমার আগে ওই কালো কুৎসিত কৃষ্ণকলির বিয়ে হয়ে যাবে, আর আমি এত সুন্দরী হওয়া সত্ত্বেও আমার কিনা পরে বিয়ে হবে? না, আমি কিছুতেই মেনে নেব না সেটা। আর তাছাড়া আমি শুনেছি হস্তিনাপুর রাজ্যের রাজকুমার অর্জুন দেখতে নাকি খুব সুন্দর, আর তাই আমি তাকে বিবাহ করতে চাই। আমাকে রাজকুমার অর্জুনের সাথে বিবাহ দিতে হবে তোমাকে। এবার তোমার যা হয় তুমি সেটা করো। এইসব কি বলছো কি রূপমতি? তুমি রাজকুমার অর্জুনকে বিবাহ করবে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি মাতা। আগে ওই রাজকুমার অর্জুনকে এই রাজ্যে আসতে দিন, তারপর দেখুন সে নিজে থেকে ওই কৃষ্ণকলিকে নয় বরং আমাকেই বিবাহ করতে চাইবে। এ কি, হঠাৎ এই সিংহ এলো কোথা থেকে? এখন সিংহটি যদি আমাকে আক্রমণ করে তবে আমি কি করে এর থেকে রক্ষা পাবো? আর তাছাড়া আমি যে এবার কোনো অস্ত্র সাথে নিয়ে আসিনি। এ কি, মনে হচ্ছে তো সিংহটি আমার দিকে এগিয়ে আসছে। সিংহটি রাজকুমার অর্জুনের দিকে তেড়ে আসছিল আক্রমণ করার জন্য। হঠাৎ তখন একটি ছেলে রাজকুমারের সামনে চলে আসে। একই সিংহ মামা, তুমি কেন একে অকারণে আক্রমণ করতে চাইছো? যাও, আমি বলছি এক্ষুনি এখান থেকে চলে যাও। ছেলেটির কথা শুনে সিংহটি সত্যি সত্যি সেখান থেকে চলে যায়। এ কি, কে তুমি? তোমার কথা শুনে সিংহটি সত্যি সত্যি এভাবে চলে গেল কেন? আমি সহাদেব, আমি এক অনাথ ছেলে। ছোট থেকে আমার কেউ নেই বলে এই জঙ্গলে বাস করি আমি। তাই তো জঙ্গলের প্রতিটি প্রাণী আমার বন্ধু হয়ে উঠেছে, আর তাই তো আমার কথাই সিংহ মামা এখান থেকে চলে গেল। বাহ, এটা তো দারুণ ব্যাপার। তবে তোমার কেউ নেই বলে আমার খুব খারাপ লাগছে। আর তুমি আজ রাজকুমার অর্জুনের প্রাণ বাঁচিয়েছো। বলো তুমি কি চাও, আমি তোমাকে তাই দেব। তুমি বুঝি রাজকুমার? তোমার পোশাক দেখে আমার তাই মনে হয়েছিল। তোমার গায়ের পোশাকটি ভারী সুন্দর দেখতে গো। জানো তো, আমি কখনো ভালো কোনো পোশাক পরিনি, এই জঙ্গলের বাইরেও তো কখনো যাইনি। তুমি আমায় একবার তোমার পোশাকটি পরতে দেবে? কেন দেব না? সামান্য এইটুকু চেয়েছো তুমি আমার কাছ থেকে। শোনো, আজ থেকে তুমি আমার বন্ধু, আর আমি তোমায় এই জঙ্গলের বাইরে নিয়ে যাব। এই জঙ্গলের বাইরের জগৎটিকে চেনাবো। চলো, আজ তোমায় আমি আমার সাথে কৃষ্ণনগর রাজ্যে নিয়ে যাব। আমি সেখানে যাচ্ছি একজনকে একটা পরীক্ষা করতে। তুমি আমার সেই উদ্দেশ্য সফল করতে সাহায্য করবে তো বন্ধু? কেন নয়, অবশ্যই করব। এরপর রাজকুমার অর্জুনের পোশাক পরে নেয় সহাদেব, আর সহাদেবের চেরা পোশাকটি পরে নেয় রাজকুমার অর্জুন। এরপর তারা কৃষ্ণনগর রাজ্যের দিকে রওনা দেয়। এদিকে রানীকে সাথে করে রাজকুমারী রূপমতি আগে থেকেই রাজদুয়ারে দাঁড়িয়েছিলেন। এ কি রানী, তুমি রাজদুয়ারে, সাথে রাজকন্যা রূপমতিও? কেন আবার? আমরা কি রাজপুত্রের আগমনী শুভেচ্ছা জানাতে আসতে পারি না? তারপরও সে আবার আমাদের রাজ্যের ভাবি জামাই। যাক যাক, শুনে খুব ভালো লাগলো যে তুমি আমার কন্যা কৃষ্ণকলির বিয়ের বিষয়ে এগিয়ে এসেছো। মাতা, ওই দেখো রাজকুমার অর্জুন চলে এসেছে। রাজকুমার অর্জুন, তোমাকে আমাদের প্রাসাদে স্বাগতম। ধন্যবাদ আপনাকে মহারাজ। এ কি রাজকুমার,
আপনি আপনার সাথে এই নোংরা পোশাকে কাকে নিয়ে এসেছেন? এ আমার বন্ধু। ছি ছি, রাজকুমারের বন্ধু কিনা ভিখারির হাল। দেখে তো মনে হচ্ছে এটি রাজকুমারী, কিন্তু রাজকুমারীর এ কেমন ব্যবহার দেখছি আমি। আহ রূপমতি, চুপ করো। এসো বাবা, তোমার বন্ধুকে নিয়ে রাজপ্রাসাদের ভেতরে এসো। সেখানে যে কৃষ্ণকলি তোমার জন্য অপেক্ষা করছে। রাজা রাজকুমারকে সাথে নিয়ে রাজপ্রাসাদের ভেতরে চলে যায়। দেখলে মাতা, পিতা তো এক্ষুনি রাজকুমারকে ওই কৃষ্ণকুলের কাছে নিয়ে গেল। তাতে কি হয়েছে? তোমার কি মনে হয় রাজকুমার কৃষ্ণকলিকে দেখা মাত্রই তাকে বিবাহ করতে চাইবে? মোটেও না। সে ওই কালো বর্ণের কৃষ্ণকলিকে বাদ দিয়ে উল্টে তোমাকেই বিবাহ করতে চাইবে মা। ঠিক বলেছ মা, চলো তাহলে এবার প্রাসাদের ভেতরে চলো। এরপর সবাই রাজপ্রাসাদের ভেতরে চলে যায়। ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। মহারাজ কৃষ্ণচন্দ্র যার সাথে বিবাহের কথা বলেছিলেন সে এই সুন্দরী মেয়েটি নয়, সে হলো এই কালো বর্ণের মেয়েটি। তবে গায়ের রংটা কালো হলেও এই কৃষ্ণকলি মেয়েটির মধ্যে অদ্ভুত এক মায়া আছে। মা কৃষ্ণকলি, তুই আর রাজকুমার যদি একান্তে কিছু কথা বলতে চাস তাহলে সেটা করতে পারিস। এরপর হঠাৎ রাজকুমারী কৃষ্ণকলি রাজকুমারের বন্ধুরূপী অর্জুনের পায়ের দিকে তাকায়, আর সে দেখতে পায় তার পা থেকে অনেক রক্ত ঝরছে। এই কি, ওনার পা থেকে তো অনেক রক্ত ঝরছে। দাসী, যাও এক্ষুনি ওষুধ আর এক টুকরো কাপড় নিয়ে এসো। এক্ষুনি ওনার ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। এরপর দাসী কৃষ্ণকলিকে একটা ওষুধ আর একটা কাপড়ের টুকরো এনে দেয় এবং কৃষ্ণকলি সেই ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দেয়। আপনার এখানে কি করে কেটে গেল? এত রক্ত ঝরছে তবু আপনি খেয়াল করেননি নাকি? আসলে আমার পায়ে তো কোনো জুতা ছিল না, তাই কখন নিজের অজান্তেই কেটে গিয়েছে আমি খেয়াল করিনি। কিন্তু রাজকুমারী, আপনার তো এখন আমাকে নিয়ে ব্যস্ত হবার কথা নয়, এখন তো আপনার রাজকুমার অর্জুনকে নিয়ে ব্যস্ত হবার কথা ছিল। আমি জানি এখন আমার রাজকুমার অর্জুনকে নিয়ে ব্যস্ত হবার কথা, কিন্তু আমার চোখের সামনে অন্য একজন মানুষকে এমন কষ্ট পেতে দেখলে আমার যে সেটা সহ্য হতো না। আর আমি তাকে সাহায্য না করে কি করে থাকতে পারি বলুন? তাই আমার কাছে আগে যেটা জরুরি বলে মনে হয়েছে আমি সেটাই করেছি। বাহ, এই তো হস্তিনাপুরের যোগ্য যুবরানী। শুনেছি গায়ের রং কালো বলে তাকে অনেকেই অপছন্দ করে, কিন্তু তার মনটা কতটা সুন্দর সেটা কেউ দেখেনি, আমি দেখেছি। তাই সে আমার কাছে কৃষ্ণ সুন্দরী। মহারাজ, আপনি এক্ষুনি পিতামশাইকে একটা চিঠি পাঠানোর ব্যবস্থা করুন আর তাকে জানিয়ে দিন যে রাজকুমার অর্জুন হস্তিনাপুরের যোগ্য রানী খুঁজে পেয়েছে। তার মানে তুমি রাজপুত্র অর্জুন? হ্যাঁ মহারাজ। এরপর রাজপুত্র অর্জুন সবাইকে সব কথা খুলে বলে। মাতা, এত সুন্দরী হয়েও আমার আর রাজকুমার অর্জুনকে বিয়ে করা হলো না। রাজকুমার অর্জুন তো ওই কৃষ্ণকলিকেই পছন্দ করে নিল। এবার বুঝলাম যে সুন্দরী হলেই সব কিছু হয় না, কৃষ্ণ সুন্দরী হলেও অনেক কিছু জয় করা যায়।